নীরা তৎক্ষণাৎ ওর ডানহাতটা চেপে ধরল। চোখ বেয়ে তখনও আষাঢ়ের বৃষ্টি নামছে। নিষ্প্রাণ কণ্ঠে শুধায়, তুমি এড়িয়ে যাচ্ছ কেন আমায়? অপ্রত্যাশিত স্থানে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে বিভ্রান্ত হয় নাবিল। তবে সেই বাক্যটা ঠেলে মনোযোগ কাড়ল একটা সুতীব্র অনুভূতি। বিদ্যুতের ঝটকা খাওয়ার মতো সারা শরীর নড়ে চড়ে উঠল। এতক্ষণের পুষে রাখা দাবানলের হিংস্রতা কোথায়, কোন দেশে হারালো কে জানে। জ্বলন্ত অগ্নিশিখায় হিম শীতল বরফের মতো কাজ করল নীরার স্পর্শ। হাত বেয়ে তখনও ঝর্ণার মতো চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে নাবিলের। অথচ সেদিকে এক আনারও ভ্রুক্ষেপ নেই ছেলেটার। সে কেবল নিরলস নিবিড় দৃষ্টিতে চেয়ে দেখল নিজের হাতের বাঁধনে আটকে থাকা রেশম তুলোর হাতটি। বিভ্রম আর বিস্ময়ভাব কাটাচ্ছে না কিছুতেই। চোখ বেয়ে অজরে পানি গড়িয়ে পড়ছে মেয়েটার। নাবিলের উথাল পাতাল পৃথিবীর সকল যন্ত্রণা নিভে গেল এক নিমেষেই, এক ছোঁয়ায়। নীরা এক পলক ওর মাদকীয় দৃষ্টিতে দৃষ্টি রেখে রক্তে রক্তিম হওয়া হাতটা ছোঁয়ালো নিজের গালে। ঠোঁট ভেঙে আওড়ালো, তুমি খুব খারাপ নাবিল ভাই, খুব খারাপ তুমি। আহত কণ্ঠে কেবল একটা বাক্যই জপল নাবিল, আমার শ্বাসরোধ হচ্ছে নীরা, তোর ছোঁয়া মারাত্মক পীড়া দিচ্ছে। হাতটা ছাড় লক্ষ্মীটি। নীরা হাত ছেড়ে বাহুতে ধরল। পুরুষালী বাহুটা টানতে টানতে চড়ে বসলো রিকশায়। পুরোটা সময় নাবিল কেবল মোহগ্রস্তের বাক্যরুদ্র হয়ে চেয়ে রইল ওর পানে। হাসপাতাল থেকে বেরিয়ে আবারও বাস ধরল। বাসে থাকাকালীন পুরোটা সময় নীরা ওর কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদেছে। যে চোখের পানিতে মেয়েটার মন জানা যাচ্ছে। সে একটু পরপর ব্যান্ডেজ করা হাতটার উপর নরম করে হাত ছোঁয়াচ্ছিল। ওর অবস্থা দেখে নাবিল নিঃশব্দে হাসল কেবল। নীরা ঠোঁট উল্টে কেমন অধিকার রটিয়ে বলল, ফুপ্পিকে বলবে আব্বুকে বলে আমাকে কদিনের জন্য তোমাদের বাসায় বেড়াতে দিতে। কেন? নীরা চোখ রাখলো ওর চোখে, পুনরায় চোখ নামিয়ে বলে, আমার আজকাল ঘুম হয় না রাতে, খুব ছটফট করি। নাবিল কথার মর্মকথা বুঝলো কি না কে জানে, হাসলো কেবল। বিপরীত দিকের বাতাসের ঝটকায় ওর সামনের চুলগুলো বারংবার আছড়ে পড়ছে মুখের উপর। নাবিল কানের কাছে চুলগুলো গুজে দিয়ে ঝুঁকে বলল, আমার বাসায় গেলে হবে ঘুম? নীরা রাগলো না আজ। ব্যান্ডেজ করা হাতটায় হাত বুলালো পরম আবেশে। ফুপ্পি একা আর কত দিক সামলাবে? বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে কথাটা বলে আবার আর চোখে চাইল নীরা। একজোড়া চোখ আগে থেকেই ওর দিকে চেয়েছিল বলে মুহূর্তেই দৃষ্টি ধাক্কা খায় দুজনের। যে ধাক্কায় পৃথিবীর সকল দুর্যোগ উবে যায়। ঝমাঝম বৃষ্টি নামে মনের আনাচে কানাচে। আলোর ঝলকানি লাগে বুকে, নির্মম হয় প্রাণ। এতকাল তো একাই সামলাতো। এখন বয়স হয়েছে না? মাথা ঝাঁকায় নাবিল। ভারী চিন্তার বিষয়। তো এখন কি করা যায় বলতো? নীরা অগ্নি দৃষ্টিতে চাইল। নাবিল কানের কাছে মুখ নেয়, ফিসফিস করে শুধায়, আচ্ছা, তুই কোনোভাবেই শুধুমাত্র আমার দিকটা সামলানোর জন্য যেতে চাচ্ছিস না তো? ভেতরে কি চলছে বলতো? নীরা দুম করে থাপ্পড় মারল হাতে। বেচারা ব্যান্ডেজ হাতে ব্যথা পেয়েও তু শব্দটি করল না, হাসল কেবল। ইঙ্গিত পেল নতুন কিছুর। ঘাড় ফিরিয়ে ঠোঁটের মধুর হাসিটুকু ঢালল। শীষ বাজালো ফুরফুর মনে। আর চোখে আর এক পলক চেয়ে গভীর শ্বাস ছেড়ে প্রেম প্রেম কণ্ঠে গাইল, পৃথিবীর পুরোটা নিয়মের নামই যেন অনিয়ম। এখানে আবহাওয়া পূর্বাভাসে 4 নম্বর সতর্কতের দেখিয়ে লুকানো হয় 10 নম্বর প্রবল জলোচ্ছ্বাস। বিপদ দুর্ভোগ বুঝে ওঠার আগেই প্রাণ সংকট দেখা দেয়। আবার কখনো বড় বড় সমস্যাগুলো এসে জীবনের গতিপথ সহজ করে দেয়। ঝাপসা চোখ দুটো থেকে ময়লা সরিয়ে দেয়। শক্ত হয় মেরুদণ্ড। কোনো কাজের ফলাফল কি আসবে তার সব কিছুই অনাকাঙ্ক্ষিত, অনিয়ন্ত্রিত, কাকতালীয়। ভেঙে পড়া সুউচ্চ গাছও জীবন পায় আষাঢ় মাসের বৃষ্টিতে। আবার একই মাসের ঝড়ে ভেঙে ঘুরিয়ে পড়ে আত্মবিশ্বাসী বটগাছ। তবু বহমান জীবন চলে কোনো ধোঁয়াশা ভবিষ্যতের আশায়, আমাবস্যা শেষের সূর্যোদয়ের কামনায়। যাই হয়ে যাক, মনুষ্য প্রাণ বিশ্বাস করে জীবন কাউকে আসলে পুরোপুরি ঠকায় না। দুঃখের পর সুখ দিয়ে দেনগুলো সমান সমান করে দেয়। এক দীর্ঘ যন্ত্রণার অর্ধরাত পেরিয়ে বর্ষার ঘুম হলো শেষ রাতে। ঝাপসা ঘুম হলো একটা নতুন ভোরের আশায়, ক্লান্তিহীন দিনের আশায়। চিরবিশ্বাস আবার হয়ে সূর্যোদয়, ঘুচবে অন্ধকার। তার জীবনের হিসেবটুকু যোগ বিয়োগের কাটাকাটি শেষ হবে হয়তো সমান সমান। মুছবে বুকের ভেতরের খাকা শব্দগুলো, চুকবে না পাওয়া দুঃখ, হবে দিন বদল।
প্রতিদিনের মতো আজও বেলা করে ঘুমোচ্ছে বর্ষা। সারা রাত এপাশ ওপাশ করেও চোখের পাতা দুটো এক করতে পারিনি। সকালে ক্লান্তিতে একটু চোখ লেগে এসেছে। জানলা ছাপিয়ে অসহ্যকর রোদের ঝলকানি আর ফোনের রিংটোনে সেটাও আর অক্ষুণ্ণ থাকলো না। মাথাটা ধরেছে অনেক। চোখ না মেলেই বালিশের নিচে হাতড়ে ফোন রিসিভ করলো। হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসলো একটা অপরিচিত পুরুষালী স্বর। গুড মর্নিং। বর্ষা ভ্রমের মধ্যে থেকেও অবাক হয়। কণ্ঠটা নতুন। ঘুমের তাড়নায় ঠিকঠাক মস্তিষ্কও কাজ করছে না। এখনো ঘুমাচ্ছ? কে? বন্ধু। বন্ধুকে? আমি। আপনি কে? আমি নাম কি? বন্ধু। বর্ষা বিরক্তি নিয়ে উঠে বসলো। স্ক্রিনে তাকিয়ে চেনার চেষ্টা করলো নাম্বারটা। না, পরিচিত কারো বলে তো মনে হচ্ছে না। অতিষ্ঠ হয় বর্ষা। সরি, রং নাম্বার। বলেই কেটে দেয় ফোন। কয়েক সেকেন্ডের মধ্যে আবার রিং হয়। বর্ষা বিরক্তি নিয়ে উঠে বসলো। আচ্ছা বিপত্ত, সকাল সকাল কোন পাগলের পাল্লায় পড়লো কে জানে। কি সমস্যা? লোকটার দায়সারা জবাব। আমার না, সমস্যা নেই তো। তোমার কাছে আছে নাকি? আচ্ছা বেহায়া লোক তো। আপনি আমাকে কি বলে সম্বোধন করছেন? তো কি বলবো? তুই? আজও চেনা নেই জানা নেই, তুই করে বলতে যাবেন? চিনি তো। চিনেন? হ্যাঁ। তাহলে পরিচয় না দিয়ে ফোনই কেন করছেন? এমনি। এমনি? এই আপনি কি পাগল? না, পাগলরা এত সুন্দর করে কথা বলে, শুনেছো কখনো? অনেক শুনেছি। বাহ, তাহলে তো দেশে আমার মতো স্মার্ট পাগলদের সংখ্যা ভালোই আছে দেখছি। কে বলছে আপনি স্মার্ট? বলতে হয় না, আমি জানি আমি স্মার্ট। পাগলের সুখ মনে মনে। এই ফোন রাখুন তো মশাই। আগে বলো, ঘুম ঠিকঠাক হয়েছে তো? তা জেনে আপনার কি কাজ? অনেক কাজ। উফ, আপনি কে বলুন তো? অপর পাশ থেকে অনবরত শ্বাস নেওয়ার শব্দ ভেসে আসছে এ পর্যায়ে। হাঁপাচ্ছে লোকটা। বর্ষা সন্দেহ নিয়ে শুধায়। এই আপনি হাঁপাচ্ছেন কেন? এক্সারসাইজ করতে বের হয়েছিলাম, দৌড়াতে দৌড়াতে একটু ক্লান্ত লাগছে। এত সকালে? এক্সারসাইজ তো সকালেই করতে হয় ম্যাডাম। যাকে ওসব বলুন, এবার কেন ফোন করেছেন? কি কাজ? কে আপনি? নাম্বার পেলেন কোথায়? হুয়া করে হাসলো লোকটা। তুমি তো কনফিউজ করে দিলে। ব্রেন ইজ নট ব্রেইনিং। কোনটার উত্তর আগে দেব? একসাথেই দিন। লম্বা শ্বাস টানে আগন্তুক। গত সপ্তাহে ঢাকা থেকে কুমিল্লার তোমার সহযাত্রী হয়ে যে সঙ্গ দিয়েছিল, আমি সেই পাপি বান্দা। বেশ কিছুক্ষণ পিনপর্তন নীরবতা। বর্ষা শোয়া থেকে আকস্মিক উঠে বসে। হোয়াট? নিলয় ভাইয়া? কিভাবে? কখন? মানে মানে আর ইউ সিরিয়াস? নিলয় হাসলো। যাক, চিনতে পারলে তবে। ভেবেছিলাম এক কলেই সোজা ব্লক খাবো। না, তুমি মানুষটা অতটাও খারাপ না। হাসে বর্ষাও। কিন্তু আপনি নাম্বার পেলেন কোথায়? ফুটপাতে। এ পর্যায়ে বর্ষার ঘুম পুরোপুরি মামার বাড়ি দৌড়ে লাগালো। কোলের উপর বারিশ রেখে আয়েশ করে বসলো সে। আগ্রহ বাড়ছে কথা বলতে। ধুর, রসিকতা ছাড়ুন তো, বলুন না কোথায় পেলেন? নিলয় জুতোর ফিতা ঠিক করতে করতে জবাব দেয়। ব্যাপারটা একেবারেই কাকতালীয়। সেদিন তোমাকে বললাম না, কুমিল্লায় বন্ধুর বাসায় যাচ্ছি। সেখানেই কিভাবে তোমার বান্ধবীর সাথে পরিচয় হলো। মানে তোমার বান্ধবী এই লিতি আমার বন্ধুর ছোট বোন। কথায় কথায় তোমার প্রসঙ্গ তুললাম। মানে অত গভীরের ব্যাপার বলিনি। ভিক্টোরিয়া কলেজে পড়ে, আবার একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট। শুনে কথায় কথায় তোমার নাম বললাম। ও চিনতে পারলো, বলো তোমার সাথে নাকি বেশ ভালো সম্পর্ক। তারপর আর কি, কায়দা করে নাম্বারটা নিয়ে নিলাম। মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্ট। সরি, আমি আসলে আপনার ফোনের ভোকাল ঠিক ধরতে পারিনি। আর চিন্তা অসুবিধা হয়েছে। চিল, ব্যাপার না। তারপর বলো, কি হালচাল তোমার? মন প্রাণ ভালো আছে তো, নাকি এখনো নাক টেনে কাঁদো? লজ্জা অস্বস্তিতে খানিকটা বিব্রত হয় বর্ষা। এসব বলে লজ্জা দিচ্ছেন তো? একদমই না, সত্যি তোমার হালচাল জানার জন্য ফোন করেছি। সেদিনের পর থেকে তোমার চিন্তায় শুকিয়ে গিয়েছি, বিশ্বাস করো। অবশ্য ফোনটা এক সপ্তাহ আগেই করলাম, বাট তোমার ঝাড়ে খাওয়ার ভয়ে এতদিন পেছানো। এই যে দেখুন, আবার লজ্জা দিচ্ছেন। আসলে মন মেজাজ ঠিক ছিল না সেদিন। এখন ঠিক আছে? প্রত্যুত্তর না করে প্রসঙ্গ পাল্টায় সে। কুমিল্লায় তো প্রায় আসা হয়, বলেছিলেন একদিন বাসায় আসার জন্য দাওয়াতও রইল। সুযোগ পেলে ফট করে এসে পড়বেন, বা চান্দিয়া নেমে একটা ফোন করলেই হবে। নিলয় মেয়ে কি অসন্তোষ হয়। কুমিল্লার মানুষরা দেখছি দাওয়াতও দিতে জানে না। তোমাদের আদিপুরুষদের কি কিপটেমোর রেকর্ড আছে নাকি? এসব কেমন দাওয়াত? সুযোগ বুঝে আসবো মানে? আমাকে কি যা তা পেয়েছো? বললেই সুযোগ বুঝে যে কারো বাড়িতে
হামলে পড়বো? আমার দেহ মন ভর্তি আত্মসম্মানের ঠেসা। এত সস্তা দাওয়াতে মন ভরে না। তোমার উচিত আমার হাতে পায়ে ধরে টানা 3-4 দিন অনুরোধ করা, তারপর যদি রাজি হই। তবে না হলো দাওয়াতের মতো দাওয়াত। ফোনে কিভাবে হাতে পায়ে ধরবো? সেটা আমি কি জানি। শব্দ করে হেসে ফেলল বর্ষা। নিলয় অবাক কণ্ঠে আওড়ায়। এই এই, তুমি হাসতেও জানো? বাহ, এক্সট্রা কোয়ালিটিও দেখছি। আমি তো জানতাম টিস্যু ভিজে সারাদিন কাঁদোই শুধু। এবার আর হাসি থামাথামির নাম নেই। খিলখিলিয়ে বাড়িশুদ্ধ সজাগ করার মতো গগন কাঁপিয়ে হাসছি। শাইনা নিচতলা থেকে উঠে আসলেন ওর হাসির আওয়াজে। সিঁড়িতে থাকতে থাকতে হাঁক ছাড়েন। কিরে বর্ষা, এত শব্দ হয় কোথা থেকে? বাড়িতে চোর ঢুকলো নাকি? বর্ষা ফটাফট ফোন কেটে মেসেজ পাঠায়। শুনুন, বড় মা আমার ঘরে আসছে। আমি আপনাকে পরে ফোন করবো, কেমন? এখন মিছিমিছি ঘুমিয়ে পড়ার ভান ধরতে হবে। বাই। মেসেজ দেখে স্মিত হাসল নিলয়। হাঁটুতে ভর করে একটু জিরিয়ে আবার হাঁটা ধরল। মেয়েটা খুব মিষ্টি। কুমিল্লায় একমাত্র বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সেদিন সকাল সকাল বাসা থেকে বেরিয়েছিল নিলয়। সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে বাসের টিকিট কাটল সবার শেষে। তৎক্ষণে বাসভর্তি যাত্রীতে ধাসা। উপায়ন্তর না পেয়ে একটা মেয়ের পাশেই বসতে হয়েছে ওকে। সিটে বসে কানে এয়ারপড লাগিয়ে গান শুনছিল একঘেয়েমি দূর করতে। পাশের সহযাত্রী তখনও জানলার বাইরে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। নিলয় আর চোখে এক পলক চাইল। এড়িয়ে গেল কয়েকবার। শব্দ না হলেও তার কান্নার দৌরাত্ম্য নিলয়ের হৃদয় পর্যন্ত পৌঁছালো। পাশে একজন বিশ্বের সকল দুঃখ এক করে কেঁদে কেটে বিদ্বিগিষ্ট অবস্থা, আর নিলয় নির্বিঘ্নে নির্লিপ্তে মনের সুখে গান শুনবে যায়। ব্যাপারটা মারাত্মক নিষ্ঠুর দেখায়। এক্সকিউজ মি। জবাব না দিয়ে শান্ত দৃষ্টিতে চায় বর্ষা। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? পার্সোনাল প্রবলেম, নাকি পাশে আমি বসেছি বলে? মেয়েলি কোনো ব্যাপার হলে অন্য কোনো মেয়ে যাত্রী আপনার সাথে বসবে। আমি না হয় আরেক সিটে ম্যানেজ করে নেব। বর্ষা এতক্ষণে সজ্ঞানে ফিরল। চোখ মুখ ফুলে আছে অতিরিক্ত কান্নার দরুন। একটা অপরিচিত মানুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলেছে ভাবতেই লজ্জায় হয়। ধাতস্থ হয়ে চোখের পানিটুকু মুছল। ভাঙা ভাঙা গলায় বলল, কোনো সমস্যা হচ্ছে না আমার, নিশ্চিন্তে বসুন আপনি। নিলয় নিশ্চিন্তে বসতে পারল না। খুব পরিচিত লাগছে মেয়েটার চেহারাটা। কোথায় যেন দেখেছি টাইপ। সন্দেহ দূর করতে চাইল আর এক ঝলক। মেয়েটা তখনও এক বুক দুঃখ আগলে কেঁদেই চলেছে। তবে এবার কাঁদছে লুকিয়ে, চোখে চশমা পরে। নিলয় বেশ কিছুক্ষণ চেয়ে থাকলো আর চোখে। আগ্রহ পেল কথা বলার। আচ্ছা, একবার জিজ্ঞাসা করবে কি? যদি কাঙ্ক্ষিত সেই মানুষটাই হয়। জিজ্ঞাসা করবে কি না বলতে বলতে বহু দ্বিধাদ্বন্দ্ব পুড়িয়ে শেষমেশ আমতা আমতা করে জিজ্ঞাসা করেই ফেললো। আপনাকে কেমন চেনা চেনা লাগছে? খুব পরিচিত মনে হচ্ছে। থাকেন কোথায়? অতিষ্ঠ হয়ে চায় বর্ষা। বিরক্তি নিয়ে শ্বাস ফেলল সে। এই ছেলেদের সমস্যা আসলে কোথায়? মেয়ে দেখলেই এদের এত চিপকাচিপকি স্বভাব উদয় হয় কোথা থেকে? সেই একই মেয়ে পটানোর লাইন। কণ্ঠে অসন্তোষ আর ক্রোধ নিয়ে বর্ষা বলে, আমারও আপনাকে পরিচিত লাগছে। ইনফ্যাক্ট আপনাকে তো পুরো বিশ্ববাসী চেনার কথা। আপনি ডোনাল্ড ট্রাম্পের ভাতিজা না? কি কায়দা করে মেয়েটা ধুয়ে দিল একটা সভ্য শান্ত ভদ্র ছেলেকে। অপমানে অবজ্ঞায় মুখটা চুপসে আসে নিলয়ের। ফুরফুরে হাসিটা বিলীন হয়ে থমথমে হয় মুখ। নিজেকে কেমন ব্যক্তিত্বহীন মনে হচ্ছে। আচ্ছা, মেয়েটা কি যেচে কথা বলায় ছ্যাঁচড়া মনে করেছে ওকে? হ্যাঁ, করেছেই তো। কেমন যাচ্ছে তাই কথা শুনিয়ে দিল। বেয়াদব মেয়ে, বেয়াদব মেয়ে, তোর উপর ঠাটা পড়বে। নিলয় প্রবল রাগ নিয়ে পুনরায় কানে এয়ারপড লাগায়। পণ করে দুনিয়ার কেয়ামত এসে পড়লেও এই মেয়ের সঙ্গে নো মোর টকিং। নো মোর মানে নো মোর। কিন্তু কৌতূহল তো কিছুতেই দমানো যাচ্ছে না। আসলে খুব চেনা চেনা লাগছে। অবিকল একই চেহারা। আচ্ছা, কথা না বলে অন্য পদ্ধতিতে ট্রাই করলে কেমন হয়? সাপও মরল, লাঠিও ভাঙল না। নিলয় এদিক সেদিক চেয়ে আপন মনে জপল, বর্ষা। ছি ছি ছি, কি বিশ্রী নাম! এমন পচা নাম যে কারা রাখে আল্লাহ মালুম। তড়াক করে চাইল বর্ষা। বিস্ময়ে হা হয়ে এলো মুখ। চোখ মুখ কুচকে বলল, এই, আপনি আমার নাম জানলেন কি করে? হওয়াটা ভাগ্যের লীলা খেলা। মিলে গেল তো। নিলয় ভাব নিয়ে চোখ ছোট ছোট করে চাইল। দ্যাট মিনস আমার ধারণাই সঠিক। তুমি বর্ষা, নাবিলের সেই পিচ্চি কাজিনটা। বর্ষা সন্ধিয়ান দৃষ্টিতে চেয়ে রইল। কিছুই মাথায় ঢুকছে না। আমি নিলয়,
মনে নেই তোমার দাদি যেদিন মারা গেল সেদিন নাবিল আর রাহেলা খালার সাথে আমিও গিয়েছিলাম তোমাদের বাড়িতে। আমি নাবিলের বড় খালার ছেলে। তুমি যে একটু পরপর অজ্ঞান হচ্ছিলা, মনে নেই? আমি তো কোলে করে তোমাকে ঘরেও নিয়ে গিয়েছিলাম। এইটুকুনি ছিলে তখন। ওই যে নীল শার্ট পরা ছেলেটা, যাকে দুবার পানীয় খাওয়ালে, পড়েছে মনে? বর্ষার আসলেই ওর কথা মনে পড়ছে না। সে কয়েকবারের কথা। বাড়ি ভর্তি কত নাম না জানা আত্মীয়ই তো এসেছিল। খেয়াল করে তাকানোর সুযোগ আছে শোকের পরিবেশে। তাকালেও এতদিন পর্যন্ত মনে থাকে। তবে নাবিল ভাইয়ার খালাতো ভাই শুনে আশ্বস্ত হলো কিছুটা। আপনার বড় ভাইকে চিনি, নেহাল নাম। আপনি তার ছোটজন, কানাডায় থাকে সেজন। যার নাম জানো সে বড়জন হলেও আমি তো ছোটজনই হওয়ার কথা। ওর বলার ধরন শুনে হেসে ফেলল বর্ষা। লজ্জাও পায় কিছুটা। ইয়ে, এতক্ষণের বাজে ব্যবহারের জন্য দুঃখিত। আপনি মাইন্ড করেননি তো? না না, ইটস ওকে। অপরিচিত মানুষজনদের সাথে র্যান্ডমলি এত ফ্র্যাঙ্ক হওয়ার উচিত না। দেশে যে হারে মলম পার্টির সংখ্যা বাড়ছে, সন্দেহ করে 2-4টা বড় থাপ্পড় মেরে দিলেও জায়েজ। সেদিনের 3 ঘন্টার জার্নিতে পুরোটা সময় দুজন মনে ফাটল দ্বারা অপরিচিত স্বল্প জানা যাত্রী কখন যে নিজেদের খুব পরিচিত হয়ে উঠল ওরা কেউ বুঝল না। কেবল জানল এদের দুজনেরই দুজনের সঙ্গে জাদুর মতো ভালো লাগছে। নবপরিচিত কণ্ঠ উপভোগ লাগছে দুজনেরই। নিলয় কথায় কথায় নিজের ব্যক্তিগত জীবনের এমন অনেক ঘটনাই সেদিন ওর সঙ্গে শেয়ার করে ফেলেছিল, যেসব ঘটনা আজ অবধি কাউকেই জানানো হয়নি। বর্ষাও কেন এক অজানা দৈব বলে তার জীবনের ঘটে যাওয়া সবচেয়ে বড় মন ভাঙার গল্পটা সেদিন না চাইতেও কিভাবে যেন শেয়ার করে ফেলেছিল। নামটা অবশ্য ইচ্ছে করেই বলেনি, তবে সারাটা পথ অনেক অপ্রাসঙ্গিক অবান্তর কথার পরিপ্রেক্ষিতে বিশ্ব জয় করে হেসেছে ওরা। এমন করে মন খুলে বর্ষা শেষ কবে হেসেছিল মনে পড়ে না। খুব জানালাম, খুব হালকা লাগছে বুকটা। বুকের উপর দখল করা হিমালয়টা নেমেছে মানুষটার শব্দগুচ্ছে। লম্বা সময়ের যাত্রাপথটাকেও খুব সংকীর্ণ মনে হয়েছিল। বিদায়ক্ষণে চান্দ্রিমা নামার পথে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল বর্ষা। বাস পুনরায় পথ ধরার আগ পর্যন্ত নিলয়ও মন খারাপের দৃষ্টিতে চেয়ে রইল ওর যাওয়ার প্রাণে। কোথাও একটা পিছুটান কাজ করছে মনে। নিভে যাওয়া মনের অনুভূতিদের নাড়া দিয়ে কেবল একটা গানই কানে বেজে যাচ্ছে দুজনের। কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে, আর কিছু কথা না হয় বলিতে মোড়ে। নীরা খেয়াল করলো মীরাপু আজ কদিন ধরে অদ্ভুত আচরণ করছে। বেহুদাই ওকে দেখে মিটমিট হাসছে, গুনগুন করে কী সব আজগুবি গান গাইছে। হুটহাট এসে কাঁধে ঝুলে পড়ছে। ব্যাপার স্যাপার বোঝা দেয়। বিয়ে শাদি করে মাথাটা পুরোপুরি গেছে মেয়েটার। কোথায় যাচ্ছিস রে? নীরা আয়নায় চুল বাঁধতে বাঁধতে ফিরে চাইল। মীরা যে তখন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে ওকেই খেয়াল করে যাচ্ছে সেটাও দৃষ্টি এড়ালো না। ভার্সিটিতে। মীরা ফট করে উঠে দাঁড়ালো, ধপাস করে কাঁধে হাত রাখলো ওর। তাল সামলাতে না পেরে নীরা বেসামাল হয়ে পড়তে পড়তেও নিজেকে সামলায়। উঠে চোখ রাঙায় বোনকে। আপু কি সমস্যা তোর? সব সময় বাচ্চাদের মতো ধপাস ধপাস গায়ের উপর ঢলে পড়িস কেন? এত জ্বালাস কেন তুই আমায়? তোর আচরণ দেখালে মানুষ আমাকে ছোট না বলে তোকে বলবে। মীরা গলা জড়িয়ে ধরে। জ্বালাতে দিই না আর কটা দিন। মীরার কণ্ঠে কেমন একটা মন খারাপের সুবাস। কেন? কটা দিন পর বুঝি আর জ্বালাতে পারবি না? তুই না এলে না হয় আমি তোর শ্বশুর বাড়িতে হামলে পড়বো তোর জ্বালানি নিতে। হেসে ফেলল মীরা। না, ওইটা না। মানে ধর তোর বিয়ে টিয়ে হয়ে গেল, তখন তো চাইলেই দু বোন হুটহাট দেখা করতে পারবো না। ভ্রু বাঁকিয়ে চায়, দায়সারা ভাবে বলে। আপু বেহুদা আলাপ মেরে দেরি করাচ্ছিস আমার। রেডি হতে দে। কাজ না থাকলে স্বামীর সঙ্গে প্রেম কর গিয়ে। কে শুনে কার কথা? কাঁধে থুতনি দেখায় মীরা, চেহারায় দুষ্টুমি নিয়ে বলল। সারাক্ষণ প্রেম করতে ভাল লাগে না। হাসে মীরা, গাল টানে বোনের। পুনরায় কাঁধে থুতনি ঠেকিয়ে দু বাহুতে জড়িয়ে ধরে ঢুলতে ঢুলতে বলে। নীরা শোন, তোকে না এমন বলছে বিয়ে দেব যে তোর মতো শান্ত, চুপচাপ, গম্ভীর আর বেরসিক ধরনের, একেবারে খাপে খাপ মিলবে। আমাদের নীল ভাইয়ের মতো এমন একটা পাত্র খুঁজবো তোর জন্য। গম্ভীর প্রফেসর টাইপ, ভালো হবে না?
মীরা আর চোখে কথার পরিপ্রেক্ষিতে নীরার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলো। বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না পিচ্চিটার চেহারায়, নির্লিপ্ত ভঙ্গিতে চুল বাজছে সে। আমাকে জ্বালাতে তো ঠিকই ভাল লাগে। নিলয় ভাই মোটেও গম্ভীর আর বেরসিক নাম আপু, উনি চুপচাপ থাকে। তবে নাবিল ভাইয়ের কাছ থেকে খোঁজ নিস, ওনার চেয়ে বেশি রসিকতা আমাদের বংশে আর কেউ জানে না, শুধু ভান ধরে থাকে গম্ভীর গম্ভীর। মীরা কেমন করে যেন সন্ধিহান নিয়ে চায়। তাই? বাহ, ভালোই তো পর্যবেক্ষণ করিস নিলয় ভাইকে। না জানার কি হলো, সবাই জানে। মীরা ঠোঁট টিপে হেসে আবার মনে পড়ার ভঙ্গিতে চায়, বলে, ও ভালো কথা। রাহেলা ফুপি বলছিল নাবিল নাকি কোথায় মারামারি করে হাত ভেঙে এসেছে, হাতে ব্যান্ডেজ লাগিয়ে নাকি বিছানায় পড়ে আছে ফাজিলটা। জানিস কিছু? মুখে তুলে খাইয়ে দেওয়ার মতো নাকি অবস্থা ওর হাতের। ভাবতে পারছিস কত বখাটে হয়েছে? নীরা না জানার ভান করে চায়। কাঁধ ব্যাগটা নিয়ে ঘর থেকে বের হতে হতে বলে, আমি কি করে জানবো? আমি এসবের খোঁজ রাখি না। সামনে পরীক্ষা, এত সময় কোথায় নাবিল ভাই জনিত ঘটনা ঘটার? আর বখাটে হওয়ার কি আপু? হয়তো পরিস্থিতিটাই মারামারি করার মতো ছিল, হতে পারে না? বোনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখটায় আধার নামিয়ে চলে গেল মেয়েটা। মীরা বুঝল না হুট করেই এভাবে রেগে গেল কেন মেয়েটা। চৌধুরীপাড়া থেকে রিকশায় করে প্রধান সড়কে আসতে সময় লেগেছে ৩ থেকে ৪ মিনিট। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসের জন্য দাঁড়ালো। সড়কের একটা বিলবোর্ডে চেয়ে রইল একদৃষ্টে। ভালো লাগছে না কিছুই, মনটা কেমন উচাটন লাগছে। কিছু একটার পিছু টান আজ ভার্সিটিতে যেতে দিচ্ছে না নীরাকে। কোথায় একটা নিস্তব্ধতা হৃদয়ে, কারো জন্য ভীষণ হাহাকার করছে বুকটা। ব্যাগ থেকে ফোনটা বের করে ইমুকে ফোন করে জানিয়ে দিল আজ আর ভার্সিটি যাবে না সে। ফিরতে এসে একই রিকশায় চলল, গন্তব্য গুলিবাগের দিকে। চৌধুরীপাড়া থেকে গুলিবাগের দূরত্ব কেবলই ৫ মিনিটের, হেঁটে গেলে 10 মিনিট। রিকশা থেকে নেমে হাঁটা ধরল কাঙ্ক্ষিত গলির দিকে। রমজান চাচার দোকান পেরিয়ে ডুপ্লেক্স বাড়িটার সম্মুখে দাঁড়ালো। পুরানো একতলাকে ঘষা মাজা করে গত বছরই ডুপ্লেক্স বাড়িটা শখ করে করেছে জসিম এহসান। নীরা দাঁড়িয়ে রইল নিঃশব্দে। গেট ভেতর থেকে বন্ধ, পেছন থেকে রমজান চাচা হাঁক ছাড়লেন, নীরা আম্মা, বহুত দিন পর আইলা দেহি। হাসে নীরা। বহুদিন কোথায় চাচা, 2 মাস আগেও তো এসে গেলাম। রমজান রাহেলার খুব বিশ্বস্ত আর কাছের একজন। ছোট্ট বোনের মতো স্নেহ করে রাহেলাকে সে, থাকেও একই গলিতে। তিনি মিষ্টি করে হাসলেন একগাল, বাড়ির গেটের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, গেট বন্ধ নাকি? হ্যাঁ, ভেতর থেকে তালা। 2 মিনিটের মাথায় চাবি নিয়ে নিচে এলেন রাহেলা। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে নীরাকে দেখে অবাকই হলেন অনেকখানি। চৌধুরীপাড়া থেকে গুলিবাগের দূরত্ব খুব বেশি না হলেও কলেজে ওঠার পর থেকে খুব প্রয়োজন ছাড়া এদিকটায় আসে না নীরা। ওকে দেখে খুশি যেন উপচে পড়ছে রাহেলার চোখে। তড়িঘড়ি করে গেট খুললেন তিনি। নিচ থেকে যত ধরনের নাস্তা আছে নামিয়ে সামনে রাখলেন নীরার। এই পাস্তা বানাতেই তো এই কফি করে আনছেন। একটু পর আবার খাসির মাংস ভাজলেন কাচ্চি করার জন্য। ব্যস্ত হয়ে পড়লেন ভাতিজিকে আপ্যায়ন করতে। নীরা কপাল চাপড়ায় ফুপির এহেন অবস্থা দেখে। দেখেছো, এই কারণেই তোমার বাসায় আসতে ইচ্ছা হয় না। এত চাপ নিচ্ছ কেন বাবা? চিল, আমি তোমার ভাতিজি, মেহমান না। মেহমানের মতোই তো করিস, বছরে 1-2 বার পা মারলে মেহমান নয় তো কি? নীরা রান্নাঘরে ঢুকলো। সত্যি অনেকদিন পর এলো সে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সবকিছুই আগের চেয়ে এখন আরও গোছানো। রান্নাঘরটা থাকারই কথা। ঘরের মালকিন যে তার ছোট্ট ফুপি, যেখানে যাবে সেখানেই কিভাবে যেন সব গুছিয়ে ফেলে, সম্পর্ক, জীবন সব। নীরা ফুপির সাথে হাতে হাত চালায় কাজে, চোরা চোখে কাকে যেন খোঁজে, আমতা আমতা করে শুধায়। নাবিল ভাইকে দেখছি না যে? কড়াইয়ে পেঁয়াজ ছাড়তে ছাড়তে জবাব দেয় রাহেলা, দেখ গিয়ে ঘরে ঘুমোচ্ছে বোধহয়। ডক্টর কি আর 1 পাওয়ারের ওষুধ দিল? ছেলে আমার দিনের অর্ধেক বেলায় ঘুমিয়ে কাটিয়ে দেয়। একবার যে কি এলাম নাস্তার জন্য, ঝাড়ি মেরে পাঠিয়ে দিল ফাজিলটা। একটু পর আবার দেখিস নিজেই এসে জড়িয়ে ধরে সরি বলবে। কি এক পাগল যে পেটে ধরেছি আমি। নীরা মিটিমিটি হাসলো, মুখ ভেঙিয়ে বলল, খামোখা আবার ডাক্তার দেখাতে গেলে কেন? সকালের ঔষধ দুপুরেই যদি খাবে তো নিজের ডাক্তার হয়ে গেলে পারতে। রাহেলা হেসে ওর হাতে কফির মগটা ধরিয়ে দিল, বলল, রেখে আয় ঘরে, এক্ষুনি উঠবে। উঠে বিছানার কাছে কফি না দেখলে বাড়ি শুদ্ধ সজাগ করে ফেলবে চেঁচে।
তুমি এটাকে কিভাবে সহ্য করো বলো তো? তোমার ছেলে যে আগাগোড়া একটা আধ পাগল, জানো সেটা? খিলখিল করে হেসে উঠলেন ভাতিজির পানে চেয়ে, রসিকতার স্বরে বললেন, সবসময় আমার লক্ষ্মী ছেলেটাকে ধমকাস? এভাবে বলবি না তো। আমার ছেলের এই বদনাম কিন্তু আমার সহ্য হয় না। আমার ছেলেটা পাগল হলেও মানুষ ভালো। দুজন হাসলো একসঙ্গে। নীরা নিঃশব্দে কফির মগ নিয়ে ঘরে ঢুকলো। বিয়ের বেলাতেও ঘরটাকে আমাবস্যার মতো অন্ধকার করে রেখেছে লোকটা। তবে ঘরের সুবাস ভালো। তার ম্যানলি দেহের মন মাতানো সুঘ্রাণের সঙ্গে ভেসে আসছে হৃদয় জুড়ানো মিষ্টি পারফিউমের সুবাস। আলো বাতাস না থাকার দরুন এসিতেও কেমন ভ্যাপসা ভাব মনে হচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখার উপায় নেই। নীরা আলো উজ্জ্বলতাহীনতা ঘরে অন্ধের মতো পা ফেলে হাতড়ে হাতড়ে জানলা পর্যন্ত পৌঁছালো। পর্দাটা টেনে দিতেই এক টুকরো আলোক রশ্মি এসে ছুঁল ঘরের মেঝে। টাটকা রোদের আলোর ঝলকানি জানলা ডিঙিয়ে লাগতেই মৃদু নড়েচড়ে মুখে বিরক্তিসূচক শব্দ করল নাবিল। রোদ্দুর জ্বালাময় হাসি নিল, ছুল তার চোখ, গাল, কপাল। মুখটা চকচক করছে নাবিলের, যেন কোনো সাদা মুক্ত পাথরকে সূর্যের সম্মুখে অচিরেই মেলে ধরা হয়েছে। মনে হচ্ছে সূর্যিমামার উত্তপ্ত পরশে দ্বিগুণ মুগ্ধতা নিয়ে জ্বলজ্বল করছে একটা মুক্ত পাথর। নাবিল চোখ বন্ধ রেখেই ভ্রু ঠোঁট বাঁকায়, গভীর আক্রোশ মিশিয়ে বিড়বিড় করে, এই বাড়িতে আমার 2 আনারও দাম নেই। সুখের একটা ঘুম লম্বা সময়ের জন্য ঠিকবে তাও সম্ভব না। আম্মু, আমি ঠিক করেছি এই মাসে আবার হোস্টেলে গিয়ে উঠবো। আমার শান্তি তোমার সহ্যই হয় না। সকাল সকাল পর্দা মেনে আমার চিরসঙ্গী ঘুমের রফা করে দিলে। এত কুটিল ষড়যন্ত্র আর মেনে নেওয়া যাচ্ছে না। অ্যান্ড আই এম ফেড আপ উইথ ইউ অ্যান্ড ভেরি সুন আই এম গোয়িং টু লিভ দিস হাউস। কাছে থাকতে মর্ম বুঝলে না তো, দূরে যাই। তখন ফোন করে নাকের পানি চোখের পানি এক করে ফেললেও আসবো না। নীরা গাল ফুলিয়ে শ্বাস ফেলে চাইল ওর পানে, নিভৃতে চাইল পরম অবজ্ঞা নিয়ে। তবে সেই অবজ্ঞাটুকু অক্ষুণ্ণ হয়ে রূপ নিল অন্তহীন রূপের কোনো কাম্যে। ফর্সা উন্মুক্ত পিঠদেশ মেলে উপর হয়ে শুয়ে আছে লোকটা। পরনে কেবল একটা খয়েরি রঙের ট্রাউজার, ব্যান্ডেজ করা হাতটা বালিশের ওপর অবহেলায় ফেলে রাখা। মুখের একদিকে সূর্যের আলো পড়ে জলজল করছে শুভ্র চেহারাটা। ফুলের মতো আবেদনময় ঠোঁট জোড়ায় কি নিবিড় নিষ্পাপ ভাব। খোঁচা খোঁচা দাড়িগুলো খেলছে চিবুকের সঙ্গে। নীরা সেদিকে এক পলক চেয়ে ক্ষীণ হাসল। অবুঝ মুখটায় হাত ছোঁয়াবার খাইশ দমিয়ে কফির মগটা সাইড টেবিলে রাখলো। বসলো খাটের এক কোণে। মানুষটার মাথা ঠিক আছে তোমাদের? কথাটা বলেই তুমুল শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নিলয়। ক্ষোভে আগুন জ্বলছে গায়ে। আলমগীর আহমেদ অত্যন্ত স্নেহের সাথে ছেলের পানে চাইলেন, পিঠে হাত বুলিয়ে বললেন, তোর যদি ব্যক্তিগত পছন্দ থাকে তাহলে আমরা ওদের না করে দিব। আছে কেউ? বাবা, কেউ থাকা আর না থাকাটা ফ্যাক্ট না। না থাকলেই নিজেদের সিদ্ধান্তে আমার উপর একটা বিয়ে চাপিয়ে দিবে। আই এম শকড যে তোমরা আংটি বদলের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলেছো। আমাকে আর জিজ্ঞেস করার কি দরকার তাহলে? নীরা কি তোর পছন্দ না? নিলয় হতাশ শ্বাস ফেলল, কপালে হাত ঠেকিয়ে বলল, পছন্দ না হওয়া ব্যাপার না বাবা। ইভেন ওকে পছন্দ না করে থাকাই যায় না। বাট স্টিল তোমরা ওকে কিংবা আমাকে জিজ্ঞেস করতে পারতে। খাদিজা থমথপে মুখ করে বসেছিলেন এতক্ষণ। এ পর্যায়ে উঠে দাঁড়ালেন। তোদের কি জিজ্ঞেস করব? তোদের ভালো মন্দটা তোদের চেয়ে ভালো আমরা জানি। তোর বাবার সঙ্গেও তো আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমরা কি ভালো নেই? 30 বছর সম্পর্কে আমাদের মধ্যে কখনো কি অশান্তি দেখেছিস? ভুল বোঝাবুঝি হয়েছে কখনো? নিহাল করুণ করে চাইল ভাইয়ের পানে, ক্ষীণস্বরে বলল, কাউকে পছন্দ হলে বল, আমি ব্যক্তিগতভাবে তোর পক্ষই নেব। নিলয় ক্ষোভ, বিরক্তি আর অসহায় ভাব করে চায় ভাইয়ের পানে, বলে, নেই ভাইয়া, বাট আমি বিয়েটা এখন করতে যাচ্ছি না। সমস্যা কোথায়? এখন আংটি বদল করে রাখ, বিয়েটা তোর মর্জি মতোই পরে হবে। নিলয় ব্যর্থ নয়নে চায় একে একে সকলের পানে। ভাইয়ের পানে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে গাল ফুলিয়ে শ্বাস ফেলে নিঃশব্দে প্রস্থান নিল। উপলব্ধি করল এদেরকে বুঝিয়ে লাভ নেই। খাদিজা ছেলের যাওয়ার পানে চেয়ে মিটিমিটি হাসলেন, স্বামীর পানে চেয়ে ফিসফিস করে বললেন, এখন তো নানা করছে। বিয়েটা একবার হয়ে গেলে তখন দেখবে বউ ছাড়া কিছুই বুঝবে না। বারান্দায় এসে বসল নিলয়। মেজাজ খারাপ লাগছে ভীষণ।
ঘরে গিয়ে একটা সিগারেট নিয়ে আবার ফিরল বারান্দায়। সিগারেটে শুকটান মেরে ফোনটা হাতে নিল। টুংটাং শব্দ ভেসে আসে মেসেজের। অসময়ে অনাকাঙ্ক্ষিত মানুষটির মেসেজ দেখে অবাক হয় নিলয়। বর্ষা লিখেছে, পরে মেসেজ করব বলেও যে করলাম না, আপনি কি রাগ করেছেন সেই কারণে? ফিরতি উত্তর না পাঠিয়ে সোজা ফোন করলো নিলয়। 2 বার রিং হওয়ার রিসিভ করলো বর্ষা। রিসিভ করতে নিলয় থমথমে স্বরে বলে, বৃষ্টি পড়ছে কুমিল্লায়। বর্ষা বিভ্রান্ত হয় কিছুটা। নেই। কোথায় আছো তুমি? একের পর এক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন শুনে অবাক হয় বর্ষা। ভার্সিটিতে। আজ একটু দেরি করে বাসায় গেলে আপত্তি আছে? বেশ কিছুক্ষণ চুপ থেকে জবাবে বর্ষা বলে, না নেই। কেন? আমার মন খারাপ, তুমি আমার মন ভালো করাবে আজ। কি আশ্চর্যজনক আবদার! কৌতূহলবশত অসহ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। সেই সব দমিয়ে আপাতত বর্ষা জবাব দেয়, কোথায় বসবো? আমি বাসা থেকে বের হচ্ছি, তুমি একটা রেস্টুরেন্টে বসো, সময়টা কাটাও। 1.5 ঘন্টার মধ্যে এসে পড়বো। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করিয়ে নিলয় এলো 2টা-3টায়। ক্যান্টনমেন্টের আশেপাশের একটা রেস্টুরেন্টে বসেছে ওরা। নিলয়ের মন খারাপের প্রকৃত কারণ জানার পর থেকে পেট ফাটিয়ে হাসছে বর্ষা। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো বিস্মিত সে। ওর হাসি দেখে নিলয়ের রাগ তত্তর করে বাড়ছে। থমথমে মুখে চেয়ে আছে সে। তোমাকে আমি কি হুমায়ুন আহমেদের নাটক দেখাচ্ছি? কমেডি হচ্ছে এখানে। হোয়াই ইউ লাফিং? বর্ষা মুখ চেপে ধরে নিজের, তাকায় আবার, চোখে চোখ রেখে আবার হেসে দেয়। নিলয় গাল ফুলিয়ে অন্যদিকে মুখ করে বসে। মেয়েটা বড্ড ফাজিল। আমি তোমার কাছে নিজের দুঃখ শেয়ার করতে আসলাম আর তুমি মস্করা করছো, পাসান একটা। বর্ষা এবার সত্যি সত্যি হাসি বন্ধ করলো। বেশি বেশি হয়ে যাচ্ছে। সরি, আসলে বিয়ে করার ব্যাপারটা এতটাও দুঃখের হতে পারে আমি সত্যি উপলব্ধি করিনি। আজ করলাম। একসাথে আপনার মন খারাপের মাত্রাটাও আজ করতে পারছি। নিলয় রাগি রাগি মুখ করে চায়। আবার মস্করা? কপাল চাপড়ায় বর্ষা। এবার সত্যিই মজা নয়, আম সিরিয়াস, বাট আই উইল সাজেস্ট ইউ বিয়েটা করে নিন। নীরা ভালো মেয়ে, দেখতেও জলজান্ত পড়ি। নিলয় উঠে দাঁড়ায়, হাঁটা ধরে নির্বিকার ভঙ্গিতে। বর্ষা উঠে দৌড় লাগায় ওর পিছু পিছু, হাঁক ছাড়ে। মজা করে বলিনি, সত্যি আপনি বিয়েটা করে নিন নিলয়। শি ইজ এ গুড ফর ইউ। নিলয় ঘাড় না ঘুরেই জবাব দেয়, আমি জানি নীরা ভালো মেয়ে, যোগ্য মেয়ে, কিন্তু বর্ষা একটা তরচাচা মন ভাঙার মতো মুহূর্তে আমি আরেকজনের তরে নিজের জীবনটা কিভাবে সঁপে দিই। ম্যারিজ লাইফ নিয়ে আমি এক্সপেকটেশন হাই থাকবে, সব মেয়েদেরই থাকে, সেসব কিভাবে ফুলফিল করব আমি? মেন্টালি আই এম নট ইভেল টু ম্যারি। আর এই ব্যাপারটাই কাউকে বোঝাতে পারছি না। বর্ষা হাঁপাতে হাঁপাতে ওর পায়ে পা চালায়। তাল মেলাতে পারছে না নিলয়ের হাঁটার সঙ্গে। এত লম্বা লম্বা পা ফেলে হাঁটে লোকটা। আংটি পরিয়ে রাখেন, এই অপশান তো আছে আপনাদের। ঠিক টাইম, এত তাড়াহুড়োর প্রয়োজন কি? তারাই নিলয় হতাশ শ্বাস ফেলে চায় ওর পানে। কতটা নির্লিপ্ত নির্বিকার মুখে কথাগুলো বলছে মেয়েটা। মাথা ঝাঁকায় হতাশ ভঙ্গিতে নিলয়। শুধু আমার ফ্যামিলি না, তুমি একটা পাগল, তোমরা সবাই পাগল। হাসে বর্ষা। সেই যাই বলুন না কেন, নীরার মতো বেস্ট অপশন আপনার জন্য আর হয় না। আপনার তাকে হারানো উচিত না। শি ইজ আ ডায়মন্ড ফর ইউ। আমি ছেলে হলে তো লাফাইতে বিয়ে করে নিতাম। নিলয় তীক্ষ্ণ চোখে চেয়ে সহসাই শব্দ করে হেসে ফেলল। এবার চোখ নামিয়ে আবার চায়। 2 হাত বুকে ভাঁজ করে লম্বা শ্বাস টেনে আবার হাসে, শুধায়, কি খাবে? বর্ষা আশেপাশে চোখ বোলায়, হাত ইশারায় দূরে কিছু একটা দেখিয়ে বলে, ফুচকা। আপনি ফুচকা খান? নিলয় হাঁটতে হাঁটতে জবাব দেয়, খাই না, তবে ট্রাই করা যায়। আজ সব নিয়ম নীতির ছুটি। ফুচকা খাওয়ার পর আরও 1 ঘন্টা ওরা বসে ধর্মসাগর পারে আড্ডা দেয়। অপ্রাসঙ্গিক আলাপে শব্দ করে হাসে। নিলয় ভুলে যায় তার আপন দুঃখ, আপন মন খারাপ। দুটো সহজ সরল মন কখন যেন ভুলে যায় ওদেরও মন ভেঙেছে সত্যই। কাঁচা প্রাণ ওরাও, একই অপারগ পথের সহযাত্রী। কেবলই ভয়ঙ্কর কিছু দুর্যোগ শেষ হলো ওদের জীবনের। সেসব ধূসর রাঙা বিচ্ছন্ন দিনগুলো মনে রাখলো না ওরা। কেবল বুঝলো আজকের দিনটা সাদামাটা হলেও বিষণ্ণতার মতো রংচটা নয়। প্রহরগুলো বড্ড সুখের। আকাশে বাতাসে প্রশান্তির সুবাস। আরাম লাগছে শ্বাস নিতে। অপরূপ লাগছে ক্ষুদ্র শহরটাকে। প্রকৃতিতে আশার ছুঁই ছুঁই ভাব।
বর্ষার আগমনের শুরুর দিকেই নিকষ কালো আধারে ছেয়ে গেছে চরাচর। আজ কদিন যাবৎ আবার কদাচিৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। সময় অসময়ে হুটহাট শুরু হয় বর্ষণ। ব্যস্ত শহরে ফাঁকফোকরে পানি জমে জমে জলাশয় সৃষ্টি হয়েছে। মাটিতে বাতাসে আর্দ্র স্যাঁতস্যাঁতে সুবাস। কোথাও কোনো শুষ্কতা নেই, আছে কেবলই প্রকৃতির নির্মলতা। আজই ইনকোর্সের শেষ পরীক্ষা নীরার। পরীক্ষা শেষ হলো বেশ কিছুক্ষণ হয়। হল থেকে বেরিয়েই করিডর দাঁড়ালো, তাকালো আকাশের পানে। ঠান্ডা বাতাসের সঙ্গে তাল মিলিয়ে সবকিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। আকাশে মেঘ করেছে ভীষণ। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই ঝড় আসবে গগন কাঁপিয়ে। হতাশ শ্বাস ফেলল সে। বৃষ্টি তার প্রিয়, তবে এই পরিস্থিতিতে বৃষ্টি এলে বাসায় যাবে কি করে? বাসা থেকে আবার ছাতাটাও নিতে ভুলে গিয়েছে। সময় মতো বাসায় পৌঁছাতে না পারলে বাবার শখানেক ফোন এসে পড়বে, মা চিন্তা করবে। নীরা মন খারাপের ভঙ্গিতে চাইল ইমুর পানে। বেচারির অবস্থাও একই। কাকতালীয়ভাবে ইমু আজ ছাতা নেয়নি। উপায়ন্তর না পেয়ে ক্যাফেটেরিয়াতে কিছুক্ষণ বসার সিদ্ধান্ত নিল ওরা। পরীক্ষা শেষ, আজ বাসায় দেরি করে গেলেও আহামরি সমস্যা হবে না। দুজনই ফোন করে জানিয়ে দিল বাসায়। ক্যাফেটেরিয়ার কাছের দরজা পেরোতেই গানের আওয়াজ ভেসে আসলো কানে। ক্যাম্পাসের সিনিয়ররা গানের আসর জমিয়েছে সেখানে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ক্যাফেটেরিয়াতে কোনো রকম হৈহুল্লোড় করার নিয়ম নেই, তবে আজ যেন কেউ কিছু বলছে না। ক্যান্টিনটাকে মুক্ত লাগছে। বাইরের ঝড়ের হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এরাও জুড়েছে ঐক্যতান। এমনকি ক্যান্টিনের মামারাও সুরে সুর মেলাচ্ছে কখনো কখনো। ইমু খুশিতে গদগদ হয়ে যেতে চাইলে নীরা হাত টেনে ধরে ওর। ধমকের স্বরে বলে, এই তোর এখানে কি কাজ? সবখানে মেয়েটার নাচন বেশি। ওরা কি আমাদের ব্যাচমেট? সিনিয়ররা নিজেদের মতো সময় কাটাচ্ছে, সেখানে আমাদের কি কাজ? বস এখানে। ইমু মন ভার করে চায় বান্ধবীর পানে। সিনিয়র তো কি হয়েছে, ওরা সবাই তো আমাদের পরিচিত। নাবিল ভাইও তো আছে এখানে, আয় তো, কিচ্ছু হবে না। নাবিলের নাম শোনামাত্রই তীক্ষ্ণ চোখে চাইল এক পলক। উল্টো পিঠ হয়ে বসেছে লোকটা। পরনে হালকা আকাশি রঙের শার্ট আর কালো জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো কুনুই অবধি ভাঁজ করানো, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। হাতে একটা কালো রঙের গিটার। বসার ধরন অদ্ভুত আবেদনময়। ক্লাসিকের এলিট ক্লাসের নায়কদের মতো দেখতে লাগছে উল্টো পিঠ থেকে। কণ্ঠ মধুর। প্রথম গান শেষ হলে সকলে সজোরে তালি আর শীষ বাজালো। বন্ধুদের অনুরোধে দ্বিতীয় গানের জন্য পুনরায় সুর তুলল গিটারে। অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট থেকে শুরু করে জুনিয়ররাও ভিড় করে বেশ প্রতীক্ষা নিয়ে বসেছে। এবারের গান নাবিলের কণ্ঠের আরও শুনতে। এবারের গানটা নাবিলের কণ্ঠে এর আগেও শুনেছে ওরা। সকলের তুমুল জোড়াজুড়িতে আবার সেটা গাইতে রাজি হয় সে। ক্ষুদ্র সংখ্যক দর্শকের মনোরঞ্জন করার উদ্দেশ্যে এই পর্যায়ে গায়ক গলা ছেড়ে ধরে গান। গায়কের উদ্দেশ্য বাড়াতে নিস্তব্ধ হয়ে যায় সকলে। থামল নাবিল। শাওন গান শেষ হতেই বন্ধুকে জাপটে জড়িয়ে ধরল দু বাহুতে। আবেগপ্রবণ ভঙ্গিতে বলল, মেল্ট মাই হার্ট ভাই, তুই সেরা। না চাইতেও ঠোঁটের কোণে এক ফালি হাসি রেখা ফুটে উঠে রিনার। কি চমৎকার গানের গলা মানুষটার! এই প্রথম তার এই বিশেষ গুণটা নজরে পড়ল নীরার। ইমু আর চোখে এক পলক চায় ওর পানে, বলে, নাবিল ভাই একটা চিজ রে মাইরি। এমনিতেই ক্যাম্পাসের জুনিয়ররা ওনার উপর টাস শিখে পড়ে থাকে, তার উপর এই সুর শুনলে ওরা তো মরেই যাবে বন্ধু। নীরা থমথমে আধার মুখে চাইল, মনে মনে ঈর্ষা নিয়ে শুধালো, কারা তার উপর টাসকি খেয়ে পড়ে থাকে? ইমু ইশারায় নিপাকে দেখিয়ে বলে, এদের বন্ধু মহলে তো আছে একজন, নিপা দ্য ক্যাটরিনা ক্যাপ। বেশ নাটকীয় ভঙ্গিতে মুখ বেঁকিয়ে শেষে নামটা জপে ইমু। নীরা বিরক্তিকর চোখে চাইল নীরার পানে। শাওনের কাছ থেকে নীরা এক চিপকি গালের ব্যাপারে আগেই শুনেছিল নীরা। আশ্চর্যের ব্যাপার, পছন্দ করে জানার পরেও কেন নাবিলের সঙ্গেই বসতে হবে? ব্যাচমেট বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? আসুক এই লোক আর সামনে, আস্ত ইট দিয়ে তার মাথা ভাঙবে নীরা। আর একে দেখো, একটা মেয়ে কত নির্লজ্জ হতে পারে সেটা নিপাকেই উদাহরণ হিসাবে দেখানো যায়।
এতগুলো ছেলের মাঝে কি অদ্ভুত ভঙ্গিতে বসে আছে বেহায়াটা। বিশ্রী চোখ জোড়াও নাবিলের দিকেই নিবদ্ধ। এত রসকস নিয়ে দেখে মিটিমিটি হাসছে, যেন চোখ দিয়ে গিলে ফেলবে নাবিলকে। নীরা তৎক্ষণাৎ টেবিলে থাকা কাঁচের গ্লাসটা তুলে শব্দ করে আবার রাখলো সেটা। এ পর্যায়ে সঙ্গে সঙ্গে সব নিস্তব্ধ হয়ে যায়। পুরো ক্যাফেটেরিয়ার নজরে এখন ওর পানে। সেদিকে ভ্রুক্ষেপ নেই নীরার। সে কেবল চোখ দিয়ে ভস্য করার ফেলার দৃষ্টিতে চেয়ে আছে নাবিলের পানে। শাওন ইশারায় নাবিলকে পিছনে ফিরতে বলে। নাবিল ফিরে যায়। নীরার রাগি রাগি মুখটা দেখে ভুরু বাঁকায়। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পায়ে ক্যান্টিন থেকে প্রস্থান নেয় নীরা। নাবিল প্রশ্নসূচক দৃষ্টিতে চায় শাওনের পানে। শুধায়, কাহিনী কি? শাওন মিটিমিটি হাসে। ওর কানের কাছে এসে ফিসফিস করে বলে, মনে হয় জেলাস। নাবিল সন্ধিহান চোখে চাইল ওর দিকে। খাবোকা জেলাস হতে যাবে কেন? শাওন ইশারায় নিপাকে দেখালো। হাত মুষ্টিবদ্ধ করে আগুন চোখ নিক্ষেপ করলো ওর উপর। নাবিল জানতে চাইল, ওর কথা নীরাকে কে বলেছে? শাওন তাৎক্ষণিক উঠে দূরত্ব নিয়ে দাঁড়ালো, নিজেকে বাঁচানোর ভঙ্গিতে। 2 হাত গালে রাখলো ভয় ভয়, বলে, আকামটা আমার দ্বারাই হয়েছে বন্ধু। আই অ্যাম ভেরি ভেরি সরি দোস্ত। কোথায় কোথায় একদিন কুটনামিটা করে ফেলেছি। তখন তো আর জানতাম না এটাকেই যে তুই আমাদের ভবিষ্যৎ ভাবি হিসেবে পয়েন্ট করবি। এইবারের মতো মাফ কর ভাই। নাবিল তেড়ে মেরে কলার চেপে ধরল ও। পুরো ক্যাফেটেরিয়া উড়াধুরা ধস্তাধস্তি চলল দুজনের। ইমু এদিকেই চেয়েছিল এতক্ষণ। ধস্তাধস্তির এক পর্যায়ে হুট করেই শাওন চোখ যায় ওর দিকে। মিটিমিটি হাসছে মেয়েটা। শাওন আকস্মিক জড়িয়ে ধরল শক্ত করে নাবিলকে। কানের কাছে মুখ নিয়ে অসহায় কণ্ঠে বলল, ভাই, পরে চিপাই নিয়ে সোচ্চাত করে নিস। এখন থাম, সামনে ক্রাশ এদিকেই তাকাইয়া আছে। ওর সামনে কিল ঘুষি মেরে ইজ্জতের ফালুদা বানাইস না। এমনিতেই সহ্য করতে পারে না। এখন মায়ের খাইতেছি দেখলে পাত্তাই দিবে না। নাবিল ঠোঁট টিপে হেসে ছাড়ল ওকে। ইমুর দিকে চেয়ে নাটকীয় ভঙ্গিতে ডাকলো ওকে। ইমু পাখি, কি দেখছো? ইমু হাসি সংবরণ করে। কিছু না ভাইয়া। কিছু তো একটা দেখছোই। শোনো, একটা হেল্প করতে পারবে ভাইয়ার? জি বলুন। আমার বন্ধু শাওনের আজকে খুব মন খারাপ। বৃষ্টির দিনে ওর কারণেই এমন মন খারাপ হয়। পারিবারিক রোগ। এসব দিনে সে আবার একা থাকতে পারে না। নিঃসঙ্গ থাকলেই রেগে নিজের মাথা নিজেই ফাটিয়ে দেয়। তাই ওর মন খারাপ হলে আমি ওকে কখনো একা ছাড়ি না। প্রেমিকার মতো প্যাম্পার করি। একটু যত্ন আত্তি করা যাকে বলে। ইমু ভ্রু কুচকে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে রইল। তো আমি কি করতে পারি? ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখান। এমনি তো আপনার বন্ধু একটা আতপাগল, তার মানসিক চিকিৎসার প্রয়োজন। অপমানে অপবাদে হৃদয়টা ব্যথিত হয়ে আসে শাওনের। নাবির আড়ালে ওর পিঠে হাত রেখে ঠোঁট টিপে হাসে। পুনরায় সিরিয়াস ভঙ্গিতে বলে, সেটা তো পরে দেখাবো, বাট এখন তো সামলাতে হবে ক্ষণকালের জন্য। ভাইয়ার একটু বাইরে যেতে হচ্ছে। ওকে একা রেখে যাই কি করে? মুড সুইং হলে পরে কেটে কেটে কখন দেয়ালে মাথা ঠেকিয়ে বসে ঠিক নেই। ব্যাপারটা রিস্কি। একজন সহৃদয়বান বন্ধু হিসেবে এটা তো হতে দেওয়া যায় না, তাই না? থাকো না বোন একটু, আমি যাই। একজন চরম রেগে আছে আমার উপর। তার রাগ না ভাঙালে সর্বনাশ হয়ে যাবে। কেয়ামত হবে, কেয়ামত। করিডোর, লাইব্রেরি, ডিপার্টমেন্টের ক্লাস, কমন রুম, কোথাও দেখা নেই নীরা। 4 তলায় পুরোটাই খোঁজ শেষ। এদিকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মধ্যে রেগে মেগে কোথায় গেল মেয়েটা? পুনরায় হাঁটা ধরল গ্রাউন্ড ফ্লোরের উদ্দেশ্যে। করিডোর দিয়ে আনমনে বাইরে চোখ যেতেই নজর আটকে এলো ক্যাম্পাসের ফ্লিডে ঘাসের উপর দাঁড়িয়ে লাফাতে থাকা মেয়েটার উপর। নাবিল তাকাতেই নীরা ইশারায় হেসে ডাকলো ওকে। পা থেকে মাথা অবধি ভিজে চুপচুপে অবস্থা। নাবিল তাৎক্ষণিক পা চালিয়ে ফিল্ডে যায়। নিচতলার করিডোর থেকে হাঁক ছাড়ে। এখানে কি তোর? নীরা জবাবে হাসলো। কিছুক্ষণ আগের মন খারাপের গল্প ভুলে আকাশের পানে মুখ মেলে দিয়ে সবটুকু জল শরীরে শুষে নিতে নিতে আবার চেয়ে হাসলো। হাত মেলে দিয়ে বৃষ্টি ছুতে ছুতে জবাবে শুধায়, বৃষ্টিতে তোমার জ্বর হয় নাবিল ভাই? নাবিল শরীরের অসুখ লুকিয়ে মনের খোরাক মেটাতে পা ফেললো কাদামাটিতে। ভেজালো দেহপান। বৃষ্টি বিলাসী সম্মুখে আস্তে আস্তে নেশাগ্রস্তের মতো বলল, মনে সুখ নিয়ে ভিজলে বৃষ্টি কাউকে অসুখ দেয় না, বিশ্বাস রাখতে হয়। নীরা ঘাসের উপর আচমকা বসে পড়ল। ইশারা করলো ওকেও বসতে।
নীরা 2 পা সামনে মেলে বসলো। হেসে নাবিলও আকৃতিতে বসে পিছনে 2 হাত থেকে আকাশের পানে চায়। এ পর্যায়ে সেও পুরোপুরি ভিজে একাকার। নীরা ওর পানে চেয়ে হাসলো নিভৃতে, শুধালো, পৃথিবীতে ক্যাটস অ্যান্ড ডগ বৃষ্টিতে ভেজার চেয়ে সুন্দর রোম্যান্টিসিজম আর অন্যটি হতে পারে না নাবিল ভাই। নাবিল ঠোঁটের কোণে বিমোহিত হাসি টানল, আবেদনময় কণ্ঠে সম্মতি জানালো, নাথিং ক্যান বি মোর বিউটিফুল দ্যান দ্য রেইন। নাবিলের কণ্ঠে অসম্মতি এ পর্যায়ে, মাথা নাড়িয়ে বলে, ক্যান বি। আর চোখে চায় নীরা। নাবিল পাশে অবহেলায় পড়ে থাকা নীরার হাতের উপর হাত ছোঁয়ায় নিজের, পুনরায় আকাশে চোখ মেলে বলে, ইউ আর মোর বিউটিফুল দ্যান এনিথিং বেবি গার্ল নীর। আপনা আপনি ঠোঁটে ফুটে ওঠে মিষ্টি হাসি নীরার। নির্জন হয় মনের পরিবেশ। নীরা জবাব দিল না, হাত সরালো না, কেবল চোখ বন্ধ করে বৃষ্টির সুরেলা গান শুনল, উপভোগ করলো চরাচরের সবচেয়ে সুন্দর দিনটিকে। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে ওর ঠোঁটে, চোখের পাপড়িতে, গালে। কি আশ্চর্য উপন্যাসের ঢঙের দৃশ্য! নাবিল মুগ্ধ হয়ে চেয়ে রইল অপলক, মুখ থেকে চোখ সরিয়ে চাইল পায়ের দিকে। তার মায়াবতীর ফর্সা পা দুটো লাগছে দুধে আলতার সৌন্দর্যের অনুরূপ। নুপুরজোড়া পরম আবেশে শুয়ে আছে পায়ে, চিকন চিকন আঙুলগুলোকেও নাচছে নজরুল কবিতার ছন্দের মতো। সে মায়াময় কণ্ঠে ডাকে ওকে। নীরা চোখ বন্ধ রেখেই সাড়া দেয়, রাত জাগার অভ্যেস আছে তোর? নীরা চোখ তুলে চায়। অসময়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে বিভ্রান্ত হয় কিছুটা। নাবিল আবার শুধায়, আছে? না, তোমার জানার কথা। 11টার আগেই আমি ঘুমিয়ে পড়ি। আজ থেকে রুটিনটা পরিবর্তন করতে হবে। কেন? তুইও রাত জাগবি, বেশি না 12টা অবধি হলেও চলবে। কি করবো জেগে? কথা বলবি আমার সাথে। আমার বন্ধুরা রাত জেগে প্রেমিকাদের সঙ্গে কথা বলে। হোস্টেলে থাকতেও দেখতাম ভোর অবধি পৃথিবীর সকল ফালতু বিষয় নিয়ে প্রেমিকার সাথে ফুসুর ফুসুর করতো। যদিও তখন ব্যাপারটা বিরক্ত হতাম, ভাবতাম ঘুমের রফা দফা করে যারা এমন হুতুম পেঁচার মতো রাত জাগে এরা মূলত উজবুক, আহাম্মক। আমি হলে কখনোই এমন ন্যাকা ন্যাকা কাজ করতাম না বলে হাসলো নাবিল। নীরা বাদ সেদে শুধায়, তো সম্ভবত আমারও ইদানিং এই ন্যাকা ন্যাকা কাজগুলো করার স্বাদ জাগতে শুরু করেছে। আজকাল ভোর অবধি নির্ঘুম রাত কাটাতে ইচ্ছে হয়। পৃথিবীর সকল ফালতু বিষয় নিয়ে আমারও একটা তোতা পাখির সঙ্গে ফুসুর ফুসুর করতে ইচ্ছে হয়। এসব এক্সিকিউট করতে হলে তোর রাত জেগে থাকাটা জরুরি। নীরা নাচে স্মিত হাসে, সুরে আদর মিশিয়ে শুধায়, আর কি কি করতে ইচ্ছে হয় তোমার? নাবিল চোখ ছোট ছোট করে ভেবে বলল, আর ইচ্ছে হয় সারা শহর হুড খোলা রিকশায় করে প্রণয়িনীর সঙ্গে ঘুরে বেড়াতে। নীরা তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে মিষ্টি করে হেসে হাত বাড়ালো, বলল, চলো তোমার ইচ্ছে পূরণ করি। হুড খোলা রিকশায়, স্বর্গীয় আষাঢ়ে। নাবিল ভ্রু কুচকে চাইল, পরক্ষণেই হাসলো আবার। হাত ধরে উঠতে উঠতে শুধায়, আর ইউ শিওর? মাথা ঝাঁকায় নীরা। 100%। বিকেলের নরম আলো আর রিমঝিম বৃষ্টিতে ভিজে শহরটা যেন আজ একটু বেশি ছন্দময় হয়ে উঠেছে। রিকশার ছাউনির নিচে দুজোড়া চোখে জমে থাকা গল্পেরা মুখোমুখি বসে। শরীরকে পুরোপুরি ছোঁয় না, কিন্তু মন ছোঁয় একে অপরের মন অস্তিত্ব। চারিদিকে কেবল ঝমঝম বৃষ্টির গান আর পাশাপাশি ওরা। মনে হচ্ছে এই শহরে আজ কোনো কৃত্রিমতা নেই কোলাহল, কেবল আছে দুটো মায়াময় প্রাণ, একটা নিবিড় অনুভূতি আর ওদের গোপন প্রেমের মৌসুম। নীরা হাত বাড়িয়ে পিষ্টি ছোঁয়, তখনই বাজ পড়ে আচমকাই। সে খামচে ধরল নাবিলের শার্ট। হাসে নাবিল। প্রেয়সীর সকল ভয় ঘুচাতে বাহুতে আঁকলে ধরে তাকে। এবার শরীরকে ছুলো, খুব গভীরভাবে না ছুলেও ছুলো। এ ছোঁয়ার শরীরের উন্মাদনা না থাকলেও মন হয় ব্যাকুল, কামনা বাসনা হয় দৃঢ়। নাবিল অন্যদিকে মুখ করে বসে আত্মসংযম করল। ঘাড় বেয়ে টুপটাপ পানি বেয়ে পড়ছে ওর। শরীর থেকে ভেসে পারফিউমের মাতাল করা সুবাস। নীরা চেয়ে থাকে অপলক। একটা অপ্রতিরোধ্য মানুষের সঙ্গে খুঁজে পায় নিজের জীবন।
একটা রিক্সা, একটু ভিজে যাওয়া গাল, আর বাহুডোরে আগলে রাখা একটা ভরসার হাত। পক্ষীরাজের ঘোড়ায় না চললেও আজ নিজেকে কুইন অফ অল মনে হচ্ছে নীরার। রিক্সার চাকায় ঘূর্ণিমান প্রাণীর ছিটা আর হৃদয়ে জমে থাকা ভালোবাসার শব্দেরা একসাথে ছুটে চলে শহরের অলিগলি পেরিয়ে এক অদূর ভবিষ্যতের দিকে। ওদের ঠোঁট কথা বলে না, তবে নিভৃতে কথা হয় হৃদয়ের সঙ্গে হৃদয়ের। মুক্ত বিহঙ্গের মতো বাধাহীন বৃষ্টিতে ভিজে রাতে সত্যি সত্যি জ্বর হলো নাবিলের। যদিও এ জ্বরে সামান্যতম শারীরিক বেগ পোয়াতে হচ্ছে না তাকে। শরীরে কষ্টকেও ছাড়িয়েছে মনের আনন্দ। জ্বরের মধ্যে যেন অসীম প্রশান্তি মনে প্রাণে। যে জ্বরে দূর হয় চিত্ত চাঞ্চল্য ও মানসিক অস্থিরতা, বাড়ে মনের খোরাক, অভিলাষ হয় আরও দৃঢ়। রাতে তেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে না, টুপটাপ পড়ছে ঝিরিঝিরি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করল, ঘুম আসছে না নাবিলের। বারান্দায় হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ, আবার এলো ঘরে। বাসায় ফেরার পর থেকে সব কিছুই কেমন সাদামাটা লাগছে। নীরার অস্তিত্ব টের পাচ্ছে সবখানে। গায়ের শার্টটা শুকিয়ে সেটাই গায়ে জড়িয়েছে আবার। নীরার শরীরের মেয়েলি সুবাস পাচ্ছে সেটা থেকে এখনও। চোখের সামনে সে আজ কেবল একটা সুন্দর শান্ত মুখ দেখছে। তাকে এত ব্যাকুলভাবে এই প্রথম মনে করা। বুঝল অন্ধের যষ্টির মতো নিজের জীবনে নীরার অশেষ প্রয়োজনীয়তা। উপলব্ধি করল মেয়েটা একটু সঙ্গ দিলেই জীবন হয়ে উঠে রেশম তুলোর মতো নরম। টের পায় তার অস্তিত্বের চরম স্বচ্ছতা। গ্যালারি ঘেটে ফ্যামিলি ফটোতে নীরাকে খোঁজার চেষ্টা চালালো। একটা পায়, মায়ের সঙ্গে নীরার হাস্যোজ্জ্বল একটা ছবি। পরনে নীল জর্জেট 3 পিস। হাসে সে, জুম করে হাত বুলায় ছবিটায়। ভীষণ মায়া ছড়িয়ে হাসে মেয়েটা, বড্ড আদরে মাখা হাসি। মনের ইচ্ছা আর না দমিয়ে ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। রিং হলো। কিছুক্ষণের মধ্যেই রিসিভ করে নীরা। নাবিল অবাক হয় খানিক। সচরাচর এত রাত পর্যন্ত নীরা কখনোই জেগে থাকে না। ওপাশ থেকে স্পষ্ট গলায় হ্যালো বলতেই নাবিল নেশা ধরানো কণ্ঠে শুধায়, ঘুমাসনি? ক্ষীণ হাসল নীরা। মনে মনে লোকটার ফোনের অপেক্ষাতেই বসেছিল সে। কেন যেন বিশ্বাস ছিল নাবিল ফোন করবে। কেন জানি না। ঠোঁট কামড়ে হাসল নাবিল। একটু চুপ থেকে ডাকে, শোন, তোকে আজ তুমি করে সম্বোধন করতে ইচ্ছে করছে, করব? সারা আসলো না অপর পাশ থেকে। কেবল শ্বাস প্রশ্বাস বাড়ার শব্দ ভেসে আসছে। ভেতরের লাজুকতা অস্থিরতা দমিয়ে নীরা অনেকক্ষণ পর জবাব দেয়, এত শীঘ্রই প্রমোশন হয়ে গেল সম্বোধনের? নাবিল কেমন করে যেন শ্বাস ফেলে গভীর করে। কত শতকের তৃষ্ণা সেই শ্বাসে। নীরা সর্বাঙ্গ কেঁপে ওঠে সেই মধুর শব্দে। নাবিল শান্ত অথচ গভীর আবেগ ঢেলে বলে, আমার ধৈর্য সংযম বরাবরই কম। প্রমোশন আরও অনেক ব্যাপারেই ঘটাতে ইচ্ছে করছে, সাধ্য আছে সেসবের, নেই বৈধতা। আমি চাঁদ দেখিয়া তাকে স্পর্শ করার খাইশ মেটাই আপাতত। অসম্মতি জানিয়ে হাসে নীরা, বলে, আমি চাঁদ নই, আর অসংযম মানুষও অপছন্দ আমার। হুহা করে বিশ্বজয় করে হাসল নাবিল। দুষ্টুমি নিয়ে বলল, অনেক অপছন্দের লিস্টই পছন্দে কনভার্ট হবে। নাবিল আছে না, আই উইল হেল্প ইউ পাখি। নীরা জানলা খুলে দেয়। পাখি? আহা, কি নেশা ধরানো গলায় ওকে এমন নামে সম্বোধন করলো নাবিল। হাসে সে, স্নিগ্ধ বাতাস মুখে মাখতে মাখতে হুঁশিয়ারি করার স্বরে বলে, আমার অনেক রাগ, রেগে কোনোদিনও তোমার মাথা ফাটিয়ে দিতে পারি, নট ওয়াইফ মেটেরিয়াল। ইচ্ছে হলে ফাটাবে। তোর হাতে মাথা ফেটে ফাটাকেষ্ট হয়ে যাক, সব মঞ্জুর, সব সামলে নিব। আমি কথা কম বলি। আমি বেশি বলে ব্যালেন্স করে নিব। দেয়ালে পিঠ ঠেকিয়ে হাসল নীরা। নাবিল ডাকে আবার, বললি না যে? কি? তুমি করে বলতে পারবো কিনা? পারমিশন নিয়ে কোনো কাজ করার মতো সভ্য লোক তো নও তুমি। অপবাদ দিচ্ছিস? সুযোগে অপমানও করছিস? করছি। নাবিল ভাবলে সিনভাবে দায়সারা ভঙ্গিতে জবাব দেয়, তোর প্রেমে পড়ে সভ্য হয়ে গিয়েছি বলে অসভ্য জবাব দেওয়া থেকে বিরত রইলাম। তোর সব অপমান অপবাদ আমার উপর ফুদ হয়ে ঝরে পড়ুক। তুমি অসভ্যই। সভ্যতার আড়ালে খাঁটি সভ্য তুমি। লে, ছুলাম না, ধরলাম না, আর অসভ্য হয়ে গেলাম। কি নির্মম রীতি রে তোর!
অপবাদ দেওয়ার মাত্রা অতিক্রম হলে কিন্তু সত্যি সত্যি আর সভ্য থাকছে না। যেচে বিপদ বাড়াস না নিজের। অবুঝ ছেলেটাকে সভ্য থাকতে দে। মুখ ভেঙায় নীরা। নাবিল উন্মাদের মতো ডাকে আবার। জান। খিলখিল করে হেসে উঠল নীরা। পেট ফাটিয়ে হাসি পাচ্ছে তার। জান। জান, কলেজা, ফুসফুস সব। সমস্যা হচ্ছে শুনতে? নাবিল ভাই, কি অদ্ভুত লাগছে তোমার মুখে জান শুনতে। তুমি আমাকে আজীবন জান, বাবু, সোনা ডাকবা। ও মাই গড, ভেবে হাসি পাচ্ছে। ছি ছি ছি, এতদিন মনে মনে তোমাকে ভাই ভাবতাম। মানা যাচ্ছে না এসব ন্যাকা ন্যাকা ব্যাপার। শেষমেশ তুমিও সেই টিপিক্যাল বয়ফ্রেন্ডদের মতো করবা? কি লজ্জার ব্যাপার। নাবিল বেশ সিরিয়াস ভঙ্গিতে ধমকায়। পরক্ষণেই কণ্ঠ খাদে নামিয়ে বলে, শোন, আমার এত ফেক ফর্মালিটিস করতে ভালো লাগছে না নীরা। আই অ্যাম মিসিং ইউ বেবি। ভালোবাসলে লিমিটলেস নাকা হতে হয়। আমার যা ইচ্ছে হবে আমি তা বলেই ডাকবো। এত বিধি নিষেধ মানতে পারবো না। তোকে আমি জড়তা ছাড়া হুটহাট ফোন করে ফেলতে চাই, ছুতে চাই। আমি চাই ঘড়ির কাটার মতো 24 ঘন্টা তুই আমার আশেপাশে থাক। আমার কিচ্ছু ভালো লাগছে না। তোকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে খুব। আমি বুঝি না মানুষ কিভাবে বছরের পর বছর প্রেমিকার জন্য অপেক্ষা করে। আমার তো একদিনও ওয়েট করতে ইচ্ছে হচ্ছে না। চল না বিয়ে করে ফেলি। সব ঝামেলা আমি সামলে নিব, প্রমিস। নেশাগ্রস্তের মতো এক নিঃশ্বাসে কথাগুলো বলল নাবিল। নীরা হাসে। ততক্ষণে ঘুম পুরোপুরি গায়েব। বিছানায় গা এলিয়ে কাঁথা গলা পর্যন্ত টেনে শুলো। পাল্টা জবাব না দিয়ে প্রশ্ন করল, ফুপ্পি কিছু বলেনি? কোন ব্যাপারে? কাল যে আমাদের বাসায় তোমাদের দাওয়াত। বলতে পারছি না, শুনিনি কিছুই। আম্মুর ব্যাপার স্যাপারও অদ্ভুত ঠেকছে। আজ সারাদিন তোর শাশুড়িটার মুড অফ। এই মা রমণীটাকে নিয়েও আমার চিন্তার শেষ নেই। কখন কি হয় কি চলে বুঝি না। বাই দ্য ওয়ে, মামুর বাড়ি ওরফে শ্বশুর বাড়িতে দাওয়াত কোন উপলক্ষে? তেমন বিশেষ কারণ আছে বলে তো শুনলাম না। নিলয় ভাইয়ারাও আসবে। আব্বু মনে হয় তার 2 বোনকে মিস করছে। এই কারণেই বিনা উপলক্ষে জরুরি তলব। মাথা ঝাঁকালো নাবিল। বলে, আরেকবার বরযাত্রী নিয়ে আসলে কেমন হয়? পরবো শেরওয়ানি কালকে। কপাল চাপড়ায় নীরা। বিরক্ত নিয়ে শুধায়, এই তোমার জ্বর হয়েছে? নাবিল বিরক্ত হয় খানিক। মেয়েটা বড্ড আনরোম্যান্টিক। দীর্ঘশ্বাস ফেলল সে। কেমন করে যেন মেকি রাগ দেখিয়ে বলে, এই শোন, বউ না হতে পারলে এমন বউ বউ টাইপ শাসন করবি না। বিরক্ত লাগছে এসব। মুখে এক ফোঁটারও মধু অস্তিত্ব নেই। আসছে ন্যাকা ন্যাকা জ্বর মাপতে। সতেজ একটা রোমান্সের মধ্যে জ্বর ঢুকিয়ে দিয়েছে। এই তুই রাজি কিনা বল? নেওয়া যাচ্ছে না এসব আর। কালই বিয়ে করবো আমি। ওর বলার ধরনে বেশ কিছুক্ষণ চুপ থেকে অকস্মাৎ উচ্চস্বরে হেসে ফেলল আবার নীরা। আবারও ধমকে ওঠে নাবিল, হাসবি না, আমার মরণ দশা নীরা। তুই হাসলে তরতর করে রাগ বাড়ছে। আমি কিন্তু ছাদ থেকে লাফ দিব, হারপিক খেয়ে ফেলবো। আই সোয়ার আই এম ফিলিং স্যাড বেবি। তোর উচিত ছিল ফটফট এক্ষুনি বাসা থেকে পালিয়ে টপাটপ আমাকে বিয়ে করে ফেলা। তা না করে হাসছিস। কেমন মেরে তুই? একটু মায়া হচ্ছে না? মায়া হলেই কি? পরিস্থিতি এখনো আউট অফ কন্ট্রোল। সব আমরাই নষ্ট করেছি। আব্বুর মন মেজাজ স্বাভাবিক না হওয়া অবধি এখন এসব তুলতে চাচ্ছি না। তাহলে আমার কি হবে? বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কাদো কাদো স্বরে কথাটা বলে নাবিল। নীরা হাসে, বলে, কিছুই হবে না তোমার। আমি আছি তো। আর তাছাড়া প্রেমে পড়েছি কিনা সেটাই তো ফিল করতে দিচ্ছ না এখনো। বাড়ির সামনে মাঝ রাত্রিরে আদর্শ প্রেমিকের মতো দাঁড়িয়ে থাকবে। রমনায় কিংবা টিএসসিতে রিকশায় করে ঘুরবো। কেউ প্রেম প্রস্তাব দিলে পজিটিভ প্রেমিকের মতো কড়া শাসন করবে। এসব না হলে প্রেমটাকে ঠিক প্রেম বলে মনে হচ্ছে না। তুমি আগে প্রেমিক হও নাবিল ভাই, তারপর বিয়ে। তুই আগে ভাই ডাকা অফ কর মর্জি না। থাপড়াবো আরেকবার ভাই শুনলে। 100 বার ডাকবো। ব্যর্থ হয়ে হাসে নাবিল। কেমন করে একটা স্বস্তি নিয়ে শ্বাস ফেলে সে। কত সহজে সবটা নিজের মন মতো হয়ে যাচ্ছে। নীরা ওর প্রেমে পড়েছে। এর ডগায় রাগ বয়ে বেড়ানো মেয়েটা নাবিলের প্রেমে কেমন মোমের মতো গলে গিয়েছে। শল কেমন মায়া করে কথা বলে ইদানিং। ময়না পাখির কণ্ঠ ওর, শুধু শুনতেই ইচ্ছা হয়। বেশ কিছুক্ষণ কেউ কথা বলে না। নিভৃতে শোনে একে অপরের নিঃশ্বাসের শব্দ। অনেকক্ষণ পর নাবিল অতৃপ্ত স্বরে বলে, দোষটা আমারই। কেন যে তোর কথা শুনে ধেই ধেই করে বিয়ে ভাঙতে গেলাম। সারা সেদিন বিয়েটা করে ফেললে আজ আজ নব সম্পর্কের 1 মাস পূর্ণ হতো। ইউ স্পয়েলড এভরিথিং। যদিও আমার কিছু ইস্যু ছিল, বিয়েটা আত্মপ্রত্যয়
নিয়ে করিনি, কারণ আমিও বিভ্রান্ত ছিলাম আমার অনুভূতি নিয়ে। তখনও জানতাম না আমি তোকে পাগলের মতো চাই, আবার একেবারেও যে চাই না সেটাও জানতাম না। তাই তো আম্মু নিজের আর্জি পেশ করার পর কিভাবে যেন রাজি হয়ে গিয়েছিলাম। সন্দেহ ছিল নিজের প্রতি, আবার কোথাও একটা সম্ভাবনা ছিল। আমার সম্ভবত তোর সঙ্গে সংসার করতে সমস্যা হবে না, বরং খুব সরলভাবেই কাটিয়ে দিতে পারবো গোটা একটা জীবন। আমার সরল সংসার সহ্য হলো না তোর, সব বরবাদ করেছিস রে মর্জিনা তুই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।